সত্যিটা হলো আদি সবসময় তার বোনকে আগলে রেখেছে। নিজে এত ছোট হয়েও সে বড়দের মতো বোনকে আগলেছে। বাবা মা দুজনেই নিজেদের কাছে ব্যস্ত, আর ভাইয়া তো আজকের ঘটনা আদির ছোট মনে অনেক আঘাত করে। মন খারাপ করে আদি আবারও চলতে থাকে। বড় রাস্তার ধারে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বাস এসেছে, আর সেটাই সবাই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আরো বাস আছে, তবে এটাই কেন সবাই উঠছে আবার উকি ঝুঁকি মারছে বুঝতে পারছে না। কৌতূহল জাগে তার মনে, কিন্তু আসল ঘটনা সে বুঝতে পারছে না। আর তাই ওর ইচ্ছে জাগে এইখানে ঢুকে দেখার। নিজের মন খারাপের কথা ভুলে আদি ছুটে যায় বাসটার কাছে। সবার পায়ের তলা দিয়ে কিছুটা ফাঁক ফুকর করে ঢুকে পড়ে। ঢুকে সে দেখতে পায় এখানে কি সব অদ্ভুত লোকজন কি যেন করছে। আসলে বাসটা ছিল সার্কাসের লোকেদের, আর বাসটা এখানে থামায় লোকজন মজা দেখার জন্য ভিড় করেছে। আদিও সেইগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, কারণ সে কোনোদিন এইসব দেখেনি। খুব ভালোই লাগছে তার এইসব দেখতে। হঠাৎ বাসটা চলতে আরম্ভ করলো, কিন্তু আদির সেদিকে খেয়াল নেই। সে আপন মনে তাদের খেলা দেখে চলেছে। বাসের লোকগুলো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তারাও আদিকে খেয়াল করছে না। বেশ কিছুক্ষণ দেখার পর এখানে গন্ডগোল শুরু হয়ে যায়। বাসে থাকা লোকগুলো পালানোর চেষ্টা করতে থাকে। এসব দেখে আদি অনেক অবাক হয়ে যায়। কয়েকজন লোক এখানে চলে আসে আর আটক বাসে থাকা লোকজনকে, কারণ ওরা ছিল ক্রিমিনাল। সার্কাসের আড়ালে খারাপ কাজ করে বেড়ায়। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসের মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখে একজন অফিসার থমকে যায়। সে এগিয়ে আসে বাচ্চাটার দিকে। বেশ কিছুক্ষণ আর চোখে তাকিয়ে দেখতে থাকে তাকে। ছেলেটাকে দেখে মনে হয় সে কোনো বড়লোক বাবার সন্তান, কিন্তু এখানে কি করছে বুঝতে পারছে না। তাই অফিসার বাকি সবাইকে বাইরে বের করে দিয়ে নিচে আদির কাছে গিয়ে দাঁড়ায়। আদি ওনাকে দেখে হা করে তাকিয়ে থাকে, কারণ লোকটা দেখতে বেশ লম্বা আর খুব সুন্দর। আদির মনে হয় টিভিতে দেখা কোনো কার্টুনের হিরোর মতো। আদি হা করে তাকিয়ে আছে। বাচ্চাটাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অফিসার নিচেও অবাক হন। তিনি আরো একটু কাছে গিয়ে ওর দুটি হাত ধরে নিচে বসে পড়ে। নাম কি তোমার? আদিব। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার বাবার কি নাম? আমার বাড়ি নেই, আমার বাড়ি নেই। আচ্ছা, তোমার বাড়ি কোথায় এটা তো বলো। কার সাথে এখানে এসেছো? মানে? বাবার কথা বলাই আদির মুখটা মলিন হয়ে যায়। অফিসার আদিকে আরো অনেক কিছু বলে, কিন্তু সেটা জবাব দেয়নি। এইরকম সুন্দর আর পরিপাটি ছোট্ট একটা ছেলের মুখে এমন কথা শুনে চমকে যান বাদল সাহেব। তুমি এখানে এলে কি করে? হাঁটতে হাঁটতে আচ্ছা, তা তো বুঝলাম। কোথা থেকে এসেছো বলো? আদি আর কথা বলে না। ওকে চুপ থাকতে দেখে কিছুটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে। পেছন থেকে কারো কণ্ঠ শুনে বাদল পেছনে ফিরে তাকায়। হ্যাঁ, জানি না। তারপর বাদল ঘটনা খুলে বলে সাথে থাকা লোকটাকে। চিন্তার বিষয়, এখানে একা তো ফেলে চলে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। বলে বাদল আবার আদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। আচ্ছা, আগে তুমি এখন কোথায় যাবে বলো তো? না, এখানেই থাকবো। বাদল ওর জবাব শুনে চমকে গিয়ে সহকর্মীর দিকে তাকায়। কি বলছো কে? এইটুকু বাচ্চা ছেলে ডাক করে বাসা থেকে বেরিয়ে এলো? আচ্ছা, তুমি যাও, আমি দেখছি। কথাটা বলার পর সেই লোকটা চলে যায়। বাদল আবার আদির সামনে গিয়ে বসে। আচ্ছা আদি, হুম। আমার কথা শোনো। এই গাড়িটা তো এখানে থাকবে না, এটাকে থানায় নিয়ে যাওয়া হবে। তাহলে তুমি কোথায় যাবে? আদি এখনো নিশ্চুপ, কোনো কথা বলে না। আচ্ছা, তুমি আমার সাথে চলো। বলে আদিকে নিয়ে বাস থেকে নেমে গেলেন। সাথে থাকা লোকটিকে কিছু বলে নিজের গাড়িতে উঠবেন। তখনই সেই লোকটি বলল, দেখা যাক, আমার কাজ তো শেষ, তোমরা দেখে নাও, আমি আসছি। না, আগামীকাল। বাদল আদিকে নিয়ে চলে আসে নিজের জায়গায়। এসে আদিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যে অনেকবার সে আদির থেকে পরিচয় আর ঠিকানা জানতে চেয়েছে, কিন্তু আদি কিছু বলেনি, আর তাই হাল ছেড়ে দিয়েছে। সে রিসেপশনে কল করে দুজনের জন্য ডিনার অর্ডার করে দিয়ে এসে আদির পাশে বসে। এবার আর এর পূর্ব পরিচয় জানতে চায় না, বলে অন্য কথা।
আদির, হুম। কি ভাবছো তুমি? আদি মাথা নিচু করে আছে। আচ্ছা আদির, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি তো তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। কি বলবো? ওই যে তোমার বাবা মা, তোমার বাসা কোথায়? কেউ নেই। এইটুকু একটা বাচ্চার মুখে বারবার একই কথা শুনে বাদল কিছুটা চিন্তায় পড়ে যায়। শেষে আর কিছু না ভেবেই বলে, আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কি হতে পারি না? তুমি তো অনেক বড়, কি করে বন্ধু হবে? বন্ধু তো সমান সমান হয়। বড়রাও ছোটদের বন্ধু হয়। তারপর অনেকভাবে সে আদিকে বোঝায় আর আদি রাজি হয় বন্ধুত্ব করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি আমার সাথে যেতে রাজি? কোথায়? কেন? আমার বাসায়। বন্ধু, তাহলে এটা কার বাসা? এটা তো বাসা না, তাহলে কি? এটা হলো হোটেল। এখানে আমি দুরাত থাকতে এসেছিলাম একটা কাজে। তাহলে তোমার বাসা কোথায় বন্ধু? ও চট্টগ্রামে। ও আচ্ছা। আমি তুমি চিন মনে হচ্ছে। আমি তো বাবার মুখে শুনেছি নামটা। তোমার বাবা কি চট্টগ্রামে থাকেন? আদি আবারও চুপ হয়ে যায়। আচ্ছা, বাদ দাও। এখন বলো, আমার সাথে যাবে কিনা? যাব। ওকে বাবা। বলে দুজনে আবারও গল্প করতে শুরু করে। ওদের গল্পের মাঝখানেই খাবার দিয়ে যায়। বাদল নিচে খেয়ে নেয় আর আদিকেও খাইয়ে দিয়ে দুজনেই শুয়ে পড়ে। আদির মাথায় হাত বোলাতে বোলাতে সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভেঙে যায় বাদলের। সে উঠে দেখে আদি এখনো ঘুমিয়ে আছে, আর তাই আদিকে না ডেকে নিচে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদি উঠে পড়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। চল, ফ্রেশ হতে হবে এখন। দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। বাদল ফেরার আগে একবার এখানকার অফিস যায়। বাদল একজন স্পেশাল আর্মি অফিসার। সে চট্টগ্রামে পোস্টিং, তবে একটা বিশেষ কাজে তাকে জরুরি তলবে ঢাকায় আনা হয়। আর এইখানেই সে আদিকে পায়। বাদলের সাথে দেখা হয়ে যাওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে। অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনেই বাড়ি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে। পথিমধ্যে আদির অনেক মন খারাপ হয়। সে নিজের বাড়ি ছেড়ে, আপন মানুষ ছেড়ে আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে। ওর ভেতরে প্রচন্ড রাগ আর অভিমান কাজ করছিল, আর যার জন্য সে যেতে রাজি হয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে বাদল আর তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরিয়ে দেখায়। ঢাকা থেকে নিচে ড্রাইভ করে চট্টগ্রামে ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের। রাতে পাশে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করে আদি চারদিকটা ঘুরে দেখতে থাকে। বাড়িটা ওদের বাড়ির মতো বিশাল না হলেও বাড়িটা বেশ সুন্দর। বাদলের ফোন চলে আসে, সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ ফোন কথা বলার পর সে ফোনটা কেটে টেবিলে রেখে আদিকে ডাক দিতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আদি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? সে তো কিছুই জানে না এই বাড়ি সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা, ভেতরের সব লাইট তো নিভিয়ে রাখা। তাহলে অন্ধকারে আদি কোথায় গেল? আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভেতরে যায়। সে লাইটগুলো অন করে দেয়। এই কি আদি, তুমি এখানে কি করছো? আমি তো দেখতে এসেছি। একা একা অন্ধকারে ভয় লাগে না? না। আরে বাহ, তুমি তো বেশ সাহসী। আচ্ছা বন্ধু, বলো। তোমার বাড়িতে আর মানুষ কোথায়? আদির মুখে কথাটা শুনে বাদলের মুখটা মলিন হয়ে যায়। আমি এই বাড়িতে একাই থাকি। কেন? কেউ নেই। তোমার কেউ নেই? ছিল, তবে তার সবাই আল্লাহর কাছে চলে গেছে। এখন চলো, রুমে চলো, ফ্রেশ হতে হবে তো। বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভেতরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজে খায় এবং আদিকে খাইয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন। পরদিন আদিকে একটা স্কুলে ভর্তি করে দেয় বাদল, আর বাবা মায়ের জায়গা খালি রেখে অভিভাবকের জায়গা পূরণ করে দেয়। বাদলকে এখনকার সবাই চেনে, আর তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা। পরে অবশ্য বাবা মায়ের নামের প্রয়োজন হয়, কিন্তু ততদিনে বাদল আর আদির বাবা মায়ের পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না, কারণ সে বুঝে যায় আদিকে ছাড়া সে থাকতে পারবে না। আর আদিও বাদলকে বাবাই বলেই ডাকে। এইভাবেই চলতে থাকে ওদের দিন। দুজনেই বেশ সুখেই কাটাতে থাকে। আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে, আর বাদল বেশ ভালোভাবেই কাজ করে।
সুনাম আর প্রমোশন দুটোই অর্জন করে চলেছে। এর মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদল একটা কেসের উদ্দেশ্যে বেরোনোর জন্য তৈরি হয় আর আদি ভার্সিটির উদ্দেশ্যে। আদি জানতো আজ তার বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর, আর তাই সে অনেকবার বাধা দিয়েছে না যাওয়ার জন্য। আচ্ছা বাবাই, আজকে কি যেতেই হবে? হুম। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো? এটা অনেক রিস্ক হয়ে যাবে। ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি? কিন্তু জেনে শুনে এইরকম একটা মারাত্মক ঝুঁকি আমি তোমায় নিতে দিতে চাই না। প্লিজ বোঝার চেষ্টা করো। শোনো, মানুষের জীবনটাই এমন। ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের জীবনে জানে কাপুরুষ। তুই কি চাস তোর বাবাই কাপুরুষ হোক? কিন্তু কোনো কিন্তু না। আর আমি তো এর আগে এমন অনেক ঝুঁকি নিয়েছি, আর আমার কিছু হবে না। তুমি আমার কথাটা শুনো প্লিজ। এসে শুনবো। আর এখন আমার বেরোতে হবে, তুই সাবধানে যাস, কেমন? বাই। বলে বাদল বেরিয়ে যায় আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার অনেক টেনশন হচ্ছে আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কিছুই ভালো লাগছে না ওর। তাই সেও বাসায় রয়ে গেল। অনেক সময় পেরিয়ে গেল, আদি শুধু ছটফট করছে। কোথাও সে শান্তিতে বসতে পারছে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আদি বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর বাসার টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো, কি? বাবাই এখন কোথায়? আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে। হাসপাতালের সামনে এসে বাইকটা থামায় সে। এখানেই বেশ ভিড় জমে আছে। সাধারণ জনগণের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভেতরে। কেবিনের বাইরে আরো অনেক সাংবাদিক আছে, সাথে আছে পুলিশ, আর্মি, প্রশাসনের অনেক লোক। আদিকে দেখে দুজন লোকের কাছে এসে জিজ্ঞেস করে। ওরা আদির সাথে টুকটাক কথা বলে। এর মধ্যে ভেতর থেকে ডাক্তার বের হয়। আপনার মধ্যে আদিবকে। ডাক্তার, আমি। বাবাই ঠিক আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কিছু। আপনি ভিতরে যান দেখি। ডাক্তার বলতে দেরি হয় আর আদি ডাক্তারকে ঠেলে ভেতরে ঢুকতে দেরি করে না। ভেতরে ঢুকে দেখতে পায় সে তার বাবাইকে পেটে শুয়ে আছে। আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। আদি, খুব শান্তি লাগছে এখন, তাই না? রাগ করিস না বাবা। আমার কোনো কথাই তো তুমি শুনো না। দেখ বাবা, আমি বলে বেরিয়েছিলাম এটাই আমার লাস্ট ট্রেন, আর দেখ এটাই হলো। বেশি বুঝো তুমি সবকিছু। আদি আর বাদল এইভাবে অনেক কথা বলে। বাদল আদিকে অনেক কিছু বোঝায়। নিজের সবকিছু অনেক আগেই আদির নামে করে দিয়েছিল, তাই এখন আর নতুন করে দেওয়ার কিছু নেই। আদি, আমার একটা ইচ্ছে পূরণ করবি বাবা? একটা ইচ্ছে? তুমি তো আমায় সেই ছোট্ট বেলায় অনাথ করিয়ে নিয়ে এসেছিলে। তারপর থেকে তো আমার সব ইচ্ছে পূরণ করেছো বাবাই, তাহলে এমনভাবে কি করে আবদার করতে পারো? আদি, আমার তো সময় শেষ। একদম চুপ, কোনো কথা বলবে না, কিচ্ছু হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছেটা রাখবি? আবার? বল না বাবা। ঠিক আছে বলো। তুই জানিস না আমি যে পথে আছি সেটা কার? তোমার পথ তোমারই তো হবে না? না, না মানে তাহলে কার? আমার বাবাই। তাহলে তো হয়েই গেল। তবে একটা কথা আছে যেটা তোকে কোনোদিন বলিনি, জানিস তো? কি কথা? বাবাই না, আমার নিজের বাবা ছিলেন না। কি? উনি আমাকে কুড়িয়ে পেয়েছিলেন, আমাকে এনে নিজের ছেলের মতো মানুষ করেছেন। কথা শুনে আদি পুরো অবাক হয়ে আছে। সে আগের কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলা শুরু করলো। তুই জানিস আমি কেন বিয়ে করিনি? কেন? কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পায় তখন তিনিও অবিবাহিত ছিলেন। আমাকে পাওয়ার পর উনি আমাকে নিজের ছেলে বলে পরিচয় দেন, আর কোনোদিন বিয়ের কথা চিন্তা করেননি। কি বলছো এসব? সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায়, আর সেই জন্যই তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। আমিও ঠিক আমার বাবাইয়ের মতো। আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, এখন তুই আমাকে কথা দে, আমি চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তুই নিবি। একজন সৎ ও সাহসী আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবি।
কথাটা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ওর স্বপ্ন ছিল অন্য কিছু। সে চেয়েছিল পড়াশোনা শেষ করে বিজনেসে মন দিবে, একজন নামকরা বিজনেসম্যান হবে, আর তারপর বিজনেসের জগতেই সে দেখা করবে তার বাবার ভাইয়ার সাথে। কিন্তু সে কোনোদিন তার এই ইচ্ছের কথা মুখ ফুটে বলেনি কারো কাছে। যদি বলতো তাহলে হয়তো বাদল তাকে এমন দায়িত্ব দিত না, বরং তার জন্য বিজনেসের ব্যবস্থা করে রেখে যেত। আদি নিজের ভাবনায় ডুবে গেছে, আর এতটাই ডুবে গেছে যে বাদলের ডাক্তার কান অবধি পৌঁছয়নি। বেডের উপর থাকা আদির হাতের উপর কারো হাত পড়ায় তার ধ্যান ভঙ্গ হয়, আর সে চমকে ওঠে। আদি বাদলের দুই কাঁধে হাত দিয়ে ডাকতে থাকে, বাবাই, বাবাই। কিন্তু এতক্ষণে তার বাবাই তাকে ছেড়ে চলে গেছে। ঘটনা আদি বুঝতে পেরে জোরে চিৎকার করতে থাকে। বাবাই, বাবাই। আদির চিৎকার শুনে বাইরে থেকে ভেতরে ছুটে আসে ডাক্তার। সবাই সরে দাঁড়ান। ডাক্তার বাবাইকে ডেকে দিন, উঠতে বলুন প্লিজ। হাতটা ধরে চেক করে হি ইজ নো মোর। না। এবার আদি পাগল হয়ে যায়। বাদলকে হাসপাতাল থেকে রিলিজ করানোর পর তার অন্তিম কাজ শেষ করে সবাই ফিরে যায় যার যার কাছে। দুজন অফিসার আসে আদির কাছে। তারা জানে আদিকে আর দুজনের কি সম্পর্ক। দুজনেই আদিকে সান্ত্বনা দেয়, কিন্তু আদি তাদের সান্ত্বনা উপেক্ষা করে বলে ওঠে, স্যার, আমি বাবার জায়গাটা নিতে চাই। আদির কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়। তারা তাকে বলে এখন তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আদি শখটা কাটুক, তারপর না হয় ভাবা যাবে। আমি কিছু ভাবতে চাই না, আমি জয়েন হতে চাই। আর তার আমাকে কি কি করতে হবে, কি কি পরীক্ষা দিতে হবে আপনি তা বলুন। কি? আমি রাজি। শুরু হয়ে যায় আদির নতুন পথ চলা। নিজের সুপ্ত স্বপ্ন নিজের ভেতরেই কবর দিয়ে দেয় সে। কেউ জানতেও পারেনি ওর সেই স্বপ্নের কথা। আর ভবিষ্যতে জানার পথগুলো আজ সে বন্ধ করে দিল, শুরু করলো নতুন জীবন। কথাগুলো বলতে বলতে আদির চোখে পানি চলে আসে। তা দেখে মিজান সাহেব এগিয়ে এসে আদির কাঁধে হাত রাখেন। কেঁদো না বাবা, কেন কাঁদছো? তুমি তো তোমার বাবারই ইচ্ছে পূরণ করছো। হয়তো সে তোমার মুখ থেকে জীবিত অবস্থায় শুনতে পায়নি কথা, কিন্তু তাতে কি হয়েছে? তুমি তো তার ইচ্ছে পূরণ করেছো। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিটা গড়িয়ে পড়ার আগে মুছে নেয়। তার মানে তোমরা গত 3 পুরুষ ধরে রক্তের সম্পর্কে ছাড়াও একই প্রফেশনে আছো আর একইভাবে? হুম। বেশ মজার কিন্তু ব্যাপারটা। আচ্ছা, তোমার কি আজও নিজের পরিবারের সাথে দেখা হয়নি? না, গত হয়ে যাওয়া 14 বছরে আমি কখনো ঢাকা যাইনি। ও আচ্ছা। আঙ্কেল, আমাকে বেরোতে হবে, পরে এক সময় আপনার সাথে আড্ডা দেব, কেমন? আচ্ছা ঠিক আছে। আদি বেরিয়ে যায় হোটেল থেকে, আর মিজান সাহেব বসে বসে ভাবতে থাকেন আদির বলা কথাগুলো। ওনার একবার ইচ্ছে হয় আফজাল সাহেবকে, মানে আদির বাবাকে, এই সুখবরটা দিতে। উনি আদির খোঁজ পেয়েছেন, কিন্তু পরক্ষণেই আদি বারণ করে গেছে ভেবে আর বলেন না। কি অদ্ভুত ব্যাপার, গত 3 পুরুষ ধরে একই ঘটনা কাকতালীয় ভাবে ঘটে গেল। আচ্ছা আদিব, জীবনটাও কি এভাবেই যাবে নাকি? কাকতালীয় ব্যাপার আর ঘটবে না? এইগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ নক করলে মিজান সাহেব ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসেন। মিজান সাহেবের সাথে আদির পরিচয় হয়েছে প্রায় 2 বছর হতে চলল। এর মধ্যে দুজনে অনেকবার দেখা করেছে, কথা বলেছে। মিজান সাহেব কিছুদিন পর পর চট্টগ্রামে আসেন। ওনার চট্টগ্রামে আসতে ভালোই লাগে। আদির সাথে দেখা হয় আর নিজের কাজও হয়। আজও 2 দিন হলো মিজান সাহেব চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছেন। এতদিন সেখানেই ছিলেন। মিজান সাহেব নিজের কম্পিউটারে কিছু একটা করছিলেন, এমন সময় ওনার ফোনটা বেজে ওঠে। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলো আদি, কি খবর? খবর ভালো, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। তা হঠাৎ কি মনে করে? তুমি তো কখনো নিজে থেকে কল দাও না। আঙ্কেল, আপনার একটা সাহায্য আমার প্রয়োজন। কি? সত্যি? আমি ঠিক শুনছি তো? আঙ্কেল। তা বলো, তোমার আঙ্কেল তোমাকে কিভাবে সাহায্য করতে পারে? আঙ্কেল, আমার একটা বিশেষ কাজে ঢাকা আসতে হবে। ও, সে তো ভালো কথা, কিন্তু তুমি না বললে তুমি জীবনে কোনোদিনও ঢাকা আসতে চাও না? বলেছিলাম, কিন্তু এখন যেতে হবে। আচ্ছা এসো, তা আমি কি সাহায্য করব? আপনাকে করতে হবে। আমাকে
একটা বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করতে হবে। কি বলছো তুমি? এটা কোনো সাহায্য হলো? তুমি আমার বাসায় থাকবে? মিজান সাহেব কথাটা বলে আদির উত্তরের আশা না করে বলতে থাকেন, আচ্ছা, তুমি তো অফিসের কাজে আসছো, তাহলে ভাড়া বাসা কেন খোঁজো? হুম, আঙ্কেল আগে আমার পুরো কথাটা তো শুনে নিন। বলো। আঙ্কেল, আমি আমাদের বাড়িতে 2 মাসের জন্য ভাড়া নিতে চাই। তোমাদের বাড়িতে? হুম। কেন বলো তো? আঙ্কেল, প্রয়োজন আছে। ও, আমাকে বলা যাবে না, তাই তো? তেমন বিষয় না। তাহলে? আসলে আঙ্কেল, হয়েছে কি, তারপর আদি পুরো ঘটনা খুলে বলে। সে চট্টগ্রামে বসে খোঁজ নিয়ে জানতে পেরেছে 2 মাস বাদে তার বোনের বিয়ে, আর সে যেহেতু এখন ঢাকাতে যেতে বাধ্য তাই বোনের বিয়েটা মিস করতে চায় না। আর সবচেয়ে বড় কথা, সে কাজে যাচ্ছে, সেই কাজটা ওদের বাড়ি থেকে করলে ওর আসতে যেতে সুবিধা হবে। সব শুনে মিজান সাহেব বলেন, এই ব্যাপার? হুম আঙ্কেল। ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। এখন রাখি, একটু কাজ আছে। আদি ফোনটা কেটে টেবিলে ফোন রেখে কিছু একটা কাজ করতে যাবে, অমনি ফোনটা আবারও বেজে ওঠে। এখন আবার কে? কথাটা বলে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তার সিনিয়র অফিসারের নাম্বার। হ্যালো স্যার। Hello, how are you? আই এম ফাইন স্যার। ওকে, গুড। আচ্ছা শোনো, তুমি আসছো তো ঢাকা? ইয়েস স্যার। গুড। এখানে তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা করে রাখছি। স্যার, বলো। আমার জন্য আপনাকে কিছু করতে হবে না, মানে? আমি ব্যবস্থা করে রাখছি স্যার। তারপর আদি তার স্যারকে সবকিছু খুলে বলে। 3 দিন পর আদি চট্টগ্রাম ছেড়ে ঢাকার পথে পাড়ি জমায়। আর তারপর কি হলো তা তো আমাদের সকলের জানা। মিজান সাহেব এতক্ষণ এক নাগাড়ে কথাগুলো বলে গেছেন আর উপস্থিত সবাই তা শুনছিল। আচ্ছা আঙ্কেল, আপনি কেন এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন? আশরাফ, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আদিপ বারণ করে রেখেছে। আদি বারণ করলো আর আপনি আমাদের থেকে লুকিয়ে রাখতে পারলেন? যা হওয়ার তা তো হয়ে গেছে, হাসু এখন আর রাগ দেখিয়ে কি লাভ বল? তোর বাবা মা ঠিকই বলেছে, এখন ওসব বাদ দে। তার সবচেয়ে বড় কথা হলো আদি তো সিক্রেট মিশনে আছে। আমি কি করে বলি বলো তো? ওরে বাবা, এতদিন ধরে একই বাড়িতে থেকে আদি ভাইয়া সিক্রেট মিশন পরিচালনা করেছে আর আমরা কিছুই বুঝলাম না। নিশির মুখে হঠাৎ এই কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এর মধ্যে থাকা অনেকে আবার ওর কথাটাকে যুক্তিসঙ্গত মনে করে মাথা দোলায়। অবশ্য আমি প্রথম থেকে এখানে ছিলাম না, যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝে যেতাম। ইয়েস, বুঝছেন তো? আপনি তো এখনই বুঝে গেছেন। ইয়া, বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে বসে আছে। কি সুন্দর বুঝলেন আপনি। আপ নিশি কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা ওকে থামিয়ে দেয়। আপনারা তো এটাও জানতেন না যে আরো আগে থেকেই আরেকজন আপনাদের বাড়িতে বসে এই কাজে জড়িত। ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। মানে? আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি। ও, আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার, আপনারা সেটাই জানতেন না, খোঁজ রাখেননি। আপনারা খোঁজটা রাখেন কি বলেন তো? শুধু সুজন একাই বকবক করে যাচ্ছে, ওর কথার উত্তর কেউ দিচ্ছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে কারো বলার কিছুই নেই, ছেলেটা যা বলছে সব ঠিক বলছে। তাদের কথার মাঝখানেই ডক্টর আদি কেবিনে ঢুকে যায় এবং কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে। ডক্টর, কি অবস্থা আমার ছেলে? দেখুন, অবস্থা আগের মতোই। 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। দেখি সরেন, দাঁড়ান। বলে ডাক্তার এইখান থেকে চলে গেলেন। আপনারা তো এইখানে থাকবেন বলেই মনে হয়, তাই না? থাকুন, আদির জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করে দিবেন। আমরা বেরোলাম। বলে সে বাকিদের ইশারা করে এগোতে বলে নিজেই আবার পিছিয়ে গেল। রাতুল, ইয়েস স্যার। তুমি বরং হাসপাতালে থেকে যাও। ওকে স্যার। চারিদিকে খেয়াল রেখো। ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি আসছি, সবটা দেখে নিব। অল দ্য বেস্ট।
বলে বাকি তিনজনকে বেরোতে বলল। হাসপাতালের সবাই ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা চারজন হাসপাতালের বাইরে এসে নিজেদের বাইকগুলো বের করে নেয়। স্যার এখন আমরা কোথায় যাব? অফিসার। অফিসে? স্যার, এখনই যদি মিস্টার চৌধুরী সবটাকে জেনে যায় কি হবে? আরশের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। ব্যাপারটা ওরা তো এতক্ষণ ভেবে দেখেনি। সুজন বাইকে বসে গেছিল, সে বাইক থেকে নেমে আবারও আরশের সামনে এসে দাঁড়ায়। তোমার কি মনে হয় আশ, আমরা হসপিটালে ওপেনলি সবার সামনে সবটা বলে দিলাম আর এই খবরটা মিস্টার চৌধুরীর এখনো জানার বাকি রয়ে গেছে? সুজনের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। স্যার কি বলছেন? তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? যা হবে দেখা যাবে, এখন সবাই চলো অফিসে। বাকিরা আর কিছু বলেনি। আচ্ছা, আপনাদের কি ইচ্ছে আছে? রুফ চৌধুরীর কি খবর এখন? বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আদির জ্ঞান ফেরার। চলুন দেখে আসি আঙ্কেল কি করছেন। নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছে না অরূপ চৌধুরী, আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে। ঠিক তখনই ওনার ফোনটা বেঁচে ওঠে। হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন তো যে মিস্টার চৌধুরী হঠাৎ হয়তো আদির কাছে যাচ্ছে, কিন্তু না, উনি যাচ্ছেন ওনার ছেলের কাছে, মানে রাফসান চৌধুরীর কাছে। চৌধুরী সাহেব হাসপাতালে থেকেই সোজা চলে যান ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান। আজ মিস্টার চৌধুরী ভীষণ খুশি, তবে মন খারাপ। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু পারেননি। তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে। নিজের মনে মনে এই কথাগুলো ভেবে চলেছেন মিস্টার চৌধুরী। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, তুমি এখন এখানে? কাজের কাজ কিছু হয়েছে? কি খবর? ইয়ার কি করছো আমার সাথে? তারপর সেই লোকটি বলা শুরু করে। মিস্টার চৌধুরী এখন আর কোনো কথা বলছেন না, শুধু চুপ করে শুনেই যাচ্ছেন। আর সেই লোকটা বলে চলেছে বলে মিস্টার চৌধুরী বেডে শুয়ে থাকা রাফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে, কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোনো ইচ্ছে নেই। আসল খবর বল। বল, কি কোথায় সে? বল এক্ষুনি। আরও বাকি আছে? হোয়াট? কে ও? আর বাকিগুলো কারা বল। ফার্স্ট সব কটাকে আমি এক গুলিতে শেষ করব। তুই এবার বল কে ওরা সবাই আর কোথায় পাবো? সবগুলোকে একসঙ্গে মারবো আমি। তারপর লোকটি সব ঘটনা খুলে বলে। কথাগুলো সে নিজে নিজেকে বলছে আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেয়ালে। হঠাৎ কারো মুখে এরকম কথা শুনে দুজনেই পেছন ফিরে তাকায়। সব কটাকে যেভাবে মানে না কেন, কিন্তু আমার ছেলের এই অবস্থা যে করেছে, আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। বল কে এরা? কি? হোয়াট? কি বলছে এসব? নো, নেভার, হতে পারে না। রব চৌধুরী এত বড় ধোকা কিছুতে খেতে পারে না। আমার এত বছরে করে আসার প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না। সে এখন কোথায়? কি? পুলিশ? ইশিতা পুলিশ অফিসার? ও গড, তুই এত বড় বোকা কখন হয়ে গেলি চৌধুরী? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তোর নাকের ডগা দিয়ে তোর সাজানো স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত, আর তুই টের পেলি না? বলেই রাফসানকে ধরে বেডে শোয়াতে গেলে সে ওদের থামিয়ে দিল। আর রাফসানের কথা শুনে দুজনেই অবাক হয়ে সেদিকে তাকালো। তারপর দুজনকে উদ্দেশ্য করে বলে, ডোন্ট ওয়ারি ড্যাড, আই এম রিয়েলি রাইট ড্যাড, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। হারতে হবে না ড্যাড, আমি যা বলেছি তোমরা এখন তাই করবে। তুমি কেন উঠলে? শুয়ে থাকো। কিছু তো একটা করতে হবে। রব চৌধুরী হারতে জানে না। তোমায় কোনো রিস্ক নিতে হবে না। তুমি আজ রাতে ফ্লাইটেই আমেরিকা যাবে। কথাটা বলেই পাশের লোকটাকে অর্ডার দেয় টিকিট বুকিং করার জন্য। টপ, আমি যা বলছি তুমি তাই করো। রাফসান রেগে গিয়ে কথাগুলো বলে আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই কেবিনে কারো আগমন টের পেয়ে দুজনেই চুপ হয়ে যান এবং পেছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভেতরে প্রবেশ করছেন।
তুমি রাফসানকে বোঝাও বলছি। চৌধুরী সাহেব সব ঘটনা বলেন তার স্ত্রীর কাছে। সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন তার আগে মম, আমি যা বলছি তাই হবে ব্যাস। ওনারা দুজনেই হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্ল্যান অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন উনি। এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকে। আদির জ্ঞান ফেরার 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আদির জ্ঞান ফিরছে না। সবাই মহা চিন্তায় পড়ে যায়। এদিকে এসে এখনো আদির কেবিনে ওর বেডের পাশে বসে আছে, টেনশনে ওর মাথা কাজ করছে না। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, আদির জ্ঞান ফিরছে না। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে। হঠাৎ কারো কণ্ঠ শুনে সে পেছনে ফিরে দেখে আদি চোখ খুলেছে। আদি, তুই ঠিক হয়ে গেছিস? আদিকে চোখ খুলতে দেখে এসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ তার আগে আদির শ্বাস কষ্ট বেড়ে যায়। তা দেখে এসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিনের ভেতর থেকে এসি চিৎকার শুনে সবাই ছুটে আসে ভেতরে। সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু এসি কারো কথার জবাব দিতে পারছে না। সবার প্রশ্নের মাঝখানে ডক্টর ভেতরে চলে আসে। দেখি সরে দাঁড়ান সবাই প্লিজ। ডক্টর, আদি চোখ খুলেছিল, আমার নাম ধরে ডেকেছিল, কিন্তু ম্যাম শান্ত হন, আমাকে দেখতে দিন। ভাবি এসে এসিকে টেনে নিয়ে যান ওনার দিকে। এসি সরে দাঁড়ালে ডক্টর গিয়ে চেক করে আসেন। ডক্টর, কি হয়েছে? চিন্তার কিছুই নেই, ভয় কেটে গেছে, তবে এখন সাবধান থাকতে হবে। হঠাৎ হয়তো কিছু দেখে উত্তেজিত হয়ে গিয়েছিল আর তাই শ্বাস আটকে গিয়েছে। এখন টোটালি রেস্ট, সবাই বাইরে চলে যান প্লিজ। সরি ডক্টর, স্যারকে এখন প্রোটেকশনে রাখতে হবে, কারণ ওনার এখানে থাকাটা একটা রিস্ক। আমি থাকবো। আপনি বাড়ি যান প্লিজ, কাল থেকে অনেক ধকল গেছে। চিন্তা করবে না, স্যারের কাছে আমি আছি। না, আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। ও ঠিকই বলেছিস, বাড়ি চল। ডক্টর তো বললো আদি এখন আউট অফ ডেঞ্জার। হ্যাঁ রে মা, কাল থেকেই তো তুই ওর অনেক কাজ করেছিস আর বাকি সময় হাসপাতালে কাটিয়েছিস। এখন বাড়ি চল, ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে আবার না হয়। অনিচ্ছা সত্ত্বেও সবার জোড়াজুড়িতে বাড়িতে যেতে বাধ্য হয়। রাতুল ইসিকে বারবার বোঝায় চিন্তা না করতে, সে আছে, এখানে আছে সব সময়। অন্যদিকে সুজন আর বাকি 3 জন অফিসে পৌঁছে কাজে লেগে পড়ে। সুজন তাদের প্যান ড্রাইভ থেকে পাওয়া ইনফরমেশনগুলো দেখায়, যা দেখে অবাক হয়ে যায় সবাই। স্যার, এইসব কখন করলেন আপনারা? এই প্ল্যান সম্পর্কে কিছু জানানি তোমাদের আগে? না স্যার। ওকে, তাহলে শোনো আমি বলি। তারপর সুজন তাদের সব ঘটনা খুলে বলে। সব শুনে আসলে যাই বলুন স্যার, আদিব স্যারের কিন্তু ঝুঁকি নেওয়া বড্ড সাহস আছে। হয় কেল্লা ফতে আর না হয় লড়াই মাঠে। ঠিক বলেছ, এখন ভালোই ভালোই ছেলেটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরলেই হয়। ফিরবে স্যার, খুব তাড়াতাড়ি ফিরবে, আমার বিশ্বাস। তাই যেন হয় বলে সবাইকে তাড়া দেয়। চলো চলো, সবাই কাজে লেগে পড়ি, আমাদের সময় খুব কম। তারপর সে সবাইকে কাজ বুঝিয়ে দেয় আর ওরা সবাই নিজেদের কম্পিউটার অন করে বসে পড়ে কাজে। কাজের ফাঁকে হঠাৎ অফিসের ল্যান্ডলাইন বেজে ওঠে। আশ উঠতে যাবে তখনই সুজন বলে, তুমি বসো, আমি দেখছি। সে ফোনটা রিসিভ করে, হ্যালো, সিনিয়র অফিসার সুজন সরকার বলছি। কি, আপনারা একটু সামলানোর চেষ্টা করুন, আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব বলেই সে ফোনটা কেটে দেয়। কি হয়েছে স্যার? যা বলেছিলাম তাই হয়েছে বলেই সে তার চেয়ারে বসে পড়ে। রাতুল সুজন ফোনটা কেটে দিয়ে চেয়ারে বসে পড়ে। কার ফোন ছিল স্যার? ইয়ার ডিপার্টমেন্ট থেকে। কেন স্যার? শোন, তারপর সুজন তাদের কারণটা খুলে বলে দেয়। কারণ শুনে সবাই কিছুটা অবাক হয়। নাও তাড়াতাড়ি কাজ শেষ করো, যা করার আজকেই করতে হবে আমাদের। সো ফাস্ট প্লিজ, হারি আপ। ওকে স্যার বলে সবাই কাজে লেগে পড়ে। কাজের মাঝখানে সুজনের ফোনটা আবার বেজে ওঠে। হ্যালো স্যার, কেমন আছেন স্যার? আমি ঠিক আছি, তোমাদের ওইখানে সব ঠিক আছে তো? ইয়েস স্যার। ওকে গুড,
আমি খুব শিগগিরই আসার চেষ্টা করছি, ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা। এত ব্যস্ত হতে হবে না স্যার, আপনাকে আমরা সামনে নিতে পারবো ইনশাআল্লাহ। আর এখন তো পুলিশরাও একসাথেই আছে আমাদের সাথে। আশা করি সব এবার ঠিক হবে। ইয়েস স্যার। আচ্ছা, আদির কি অবস্থা এখন? আমি খোঁজ নিয়েছি স্যার, ওর জ্ঞান ফিরেছিল, তবে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। কি বলছো? আমি তো ব্যস্ততার জন্য ঠিকমতো ওর খোঁজটাও নিতে পারছি না। সমস্যা নেই স্যার, আমরা আছি। আর ডক্টর বলেছে আদি এখন আউট অফ ডেঞ্জার। সুজন আরও কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোন কেটে আবারও কাজে মন দেয়। জান প্রাণ দিয়ে কম্পিউটারে কিছু একটা করছে সবাই। অন্যদিকে ইসি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নেয় তাড়াতাড়ি। এর মাঝে ভাবি এসে ডেকে যায় খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে ওর নেই। কেড়ে এসে কি করিস? কখন থেকে ডাকছে? ভাইয়া রুমে ঢুকে দেখে ইসি ল্যাপটপে কিছু একটা করছে। ভাইয়াকে দেখে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে থাকে। কিরে, সারাক্ষণ কাজ আর কাজ। ভাইয়া প্লিজ করতে দাও না কাজটা। না, আগে খেয়ে নিতে হবে, তারপর কাজ। আমি খাবো না, প্লিজ যাও। প্লিজ লক্ষ্মী বোন আমার, কিছু খেয়ে নে। দেখ তুই কখন বাসা থেকে বেরিয়েছিস, খেয়াল আছে? পরশু বেরিয়ে কাজের উদ্দেশ্যে, আর সেখান থেকে হাসপাতালে। উফ ভাইয়া, আমার খিদে নেই। তুই হাসপাতালে যাবি তো? তা তো যাবই। আচ্ছা যাস। হঠাৎ এ কথা কেন জিজ্ঞেস করলে? আশা করি আল্লাহর রহমতে আদির জ্ঞান ফিরে আসবে, আর তখন বলবো তুই 2 দিন ধরে না খাওয়া। মানে? কথাটা শুনলে নিশ্চয় আদি খুশি হবে, তাই না? ভাইয়া কাজটা করতে দাও ঠিক মতো। থুট, ভালো লাগে না। চল খেয়ে নিবি কিছু, আয়। ভাইয়া ইসির হাত ধরে টেনে খাবার টেবিলে নিয়ে আসে। ইসি আসার পর সবাই খেতে বসে। যেটাকে বলে নামের খাওয়া কাজের না, সবাই কেমন জানি মন মরা। তুমি এখন হাসপাতালে যাবে তো? কেন? আমি রাতুল আর হাসপাতালে থাকা অন্যদের খাবারগুলো প্যাক করে দেই। বোমা, দাও দাও, ভালো কথা মনে করিস তো। সবাই কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এর মধ্যে 2 চামচ খাবার মুখে দেওয়ার পরই ইসির ফোন বেজে ওঠে। হ্যালো, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি বলে ইসি চেয়ার থেকে উঠে রুমের দিকে চলে যায় আর ঝড়ের গতিতে বেরিয়ে আসে। বেরিয়ে যাবে এমন সময় বাবা পথ আঁকলে। কোথায় যাচ্ছিস এমন ভাবে? আমি ফিরে সব বলবো বাবাই, এখন আমায় বেরোতে হবে। আরে শোন। ইসি কারো কথা কানে না নিয়ে বেরিয়ে যায়। সবাই ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। খাবারগুলো দাও, আমরা বেরোবো এখন। দাঁড়াও, আনছি। বাবা, ভাইয়া আরো কয়েকজন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে আসে। এসে দেখে রাতুল দাঁড়িয়ে ফোনের মধ্যে কিছু একটা করছে। ওরা রাতুলের দিকে এগিয়ে যায়। আরে আঙ্কেল, আপনারা এত তাড়াতাড়ি আসার কি ছিল? আমরা তো আসছি এখানে। আসলে বাড়িতে মন টিকছে না। চিন্তা করবেন না আপনারা, স্যার ঠিক হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি দেখবেন। এতগুলো বছর পর ছেলেটাকে পেলাম, আর তাও এরকম অবস্থা। কোনো বাবা এটা মেনে নিতে পারে বল? আচ্ছা যাই হোক, বাদ দাও তো বাবা। রাতুল, এ নাও, দুপুরে খেয়েছো বললে তো আমার মনে হয় না, তাড়াতাড়ি খেয়ে নাও। এ কি ভাইয়া, এসবের কি দরকার ছিল? আমরা ক্যান্টিনে খেয়ে নিতাম তো। একদম চুপ, যা বলছি তাই করো। যাও, ভুলে যেও না আমি কিন্তু তোমার স্যারের বড় ভাই। সরি সরি ভাইয়া। ভাইয়া মুচকি হেসে রাতুলের পিঠে হাত রেখে ওকে খেয়ে নিতে বলে। সে এখনো এলো না তো, কোথায় ও? অন্যদিকে ইসি অফিসে চলে যায় নিজের কাজে। সেখানে সে কাজে আটকে যায়, যার জন্য হাসপাতালে যেতে পারছে না। পুলিশ এবং আর্মি 2 ডিপার্টমেন্টের দলই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সুজন এবং বাকিরা মন দিয়ে কাজ করছে। কাজের ফাঁকে খেয়াল করে নীরবের মুখটা কিছুটা স্তব্ধ। কি ব্যাপার নীরব, কি হলো? স্যার একটু এদিকে আসুন। সুজন চেয়ার ছেড়ে উঠে যায় আর সুজনের সাথে সাথে আয়াস এবং অগ্নি দুজনেও যায়। ওরা কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যায়। স্যার এখন হিসেব মিলবে কি করে? স্যার আমরা এখন কি করব? এর জন্য তো পুলিশের সাহায্য দরকার, কারণ
ওই দিন তো সিক্রেট এরিয়া ওরাই রেড করেছে। ইয়েস স্যার। কি করি? স্যার, পুলিশটা কি আমাদের সাহায্য করবে? আমি সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখি। সুজন ফোনটা বের করে স্যারকে আবার ফোন দেয়। হ্যালো স্যার। হ্যাঁ সুজন বল। স্যার, একটা সাহায্য দরকার। কি বলছো কি? ভুলে গেলে নাকি? দায়িত্ব কিন্তু আমারও। জানি স্যার, কিন্তু কিন্তু কি? স্যার, সাহায্যটা লাগবে পুলিশের। কি? ইয়েস স্যার। সুজন তখন সবটা খুলে বলে স্যারকে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। ওকে স্যার, কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। পুলিশ ডিপার্টমেন্টে থেকে দায়িত্ব কে এসেছে? আইপিএস অফিসার ঈশিতা জামান স্যার। ওকে আমি কথা বলছি, তারপর তোমাদের জানাবো। বলে ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ইসি নিজের অফিসে বসে আছে, আর এর মধ্যে ইসির সিনিয়র ঢুকে ওর কেবনই স্যারকে দেখে দাঁড়িয়ে পড়ে ইসি। ইসির সিনিয়র ইসিকে সবটা খুলে বলে। ওকে স্যার, আমি কথা বলবো ওদের সাথে। বলে স্যার বেরিয়ে গেলেন। আর ইসি ফোন দেয় সুজনের কাছে। হ্যালো, সুজন সরকার বলছি। আমি ইশিকা জামান। ও ম্যাম, জি বলুন। আমি নিজেই আপনাকে কল করব ভাবছিলাম, আর দেখুন আপনি নিজেই করলেন। আপনি কেন করবেন ভেবেছিলেন? আসলে কি হয়েছে ম্যাম, আমাদের ডিপার্টমেন্টের যিনি প্রধান দায়িত্বে ছিলেন, মানে আদি, সেটা এখন নেই, আর আমি কেসের সাথে নতুন যুক্ত হয়েছি। তার জন্য আমাদের কাজটা অনেকটা আটকে যাচ্ছে। আর সেদিন আপনারা এরিয়া রেড করে ফেলায় অনেক তথ্যই আপনাদের আন্ডারে রয়েছে। তাই আমাদের আপনাদের সাহায্য চাই। আপনাদের সাহায্যটা পেলে অতি শীঘ্রই আমরা কেসটার সমাধানে পৌঁছে যেতে পারব। আচ্ছা। যদিও আদি থাকলে এতটা ভাবতে হতো না, আমরাই একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু বুঝতেই তো পারছেন। আমার একটা কথা ছিল, সেটা শুনুন। ইয়েস ম্যাম। প্লিজ ডোন্ট কল মি ম্যাম। ওকে, আই এম সরি। এবার বলুন। ওকে, দেখুন আদি, মানে আপনাদের আদিব আল ইহসান, ওনার এই অবস্থার জন্য তো আমি দায়ী। কি বলছেন আপনি? আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। সেটাই, অনেক বড় দায়িত্ব পালন করে ফেলেছি। মন খারাপ করবেন না ম্যাম, প্লিজ। আদি ঠিক সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো আসল কথায় আসি। অবশ্যই। এই কেসটা এখন দুই পাল্টা হয়ে গেছে, মানে পুলিশ আর আর্মিদের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন একা না পারবেন আপনারা এটা সমাধান করতে আমাদের সাহায্য ছাড়া, আর না পারবো আমরা আপনাদের সাহায্য ছাড়া কিছু করতে। ঠিক বলেছেন। আমি চাই আমরা, মানে আর্মি এবং পুলিশ, যৌথভাবে কাজ করব। রিয়েলি? ও গড, ইউ আর সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস। আমি এটাই চাইছিলাম। জানেন তো, আমরা একসাথে কাজটা করলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে। সুজনের কথা শুনে নীরব, অগ্নি আর আয়াস তিনজনেই নিজেদের চেয়ার টেবিল ছেড়ে সুজনের সামনে দাঁড়ায়। কি হয়েছে স্যার? পুলিশেরা আমাদের সাহায্য করবে। সুজন একে একে সব খুলে বলে ওদের। ওরাও খবর শুনে বেশ খুশি হয়। তারপর সুজন নিজের সিনিয়রকে ফোন করে জানিয়ে খুশির খবর, আর ওদিকে ইসি নিজের স্যারকে জানিয়ে দেয়। ইন দ্য হসপিটাল রাতুল কেবিনের বাইরে পায়চারি করছে। আর এমন সময় ইসি চলে আসে। ও দেখে রাতুল পায়চারি করছে। ইসির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে। ম্যাম, আপনি কখন এলেন? এই মাত্র। আদি কেমন আছে? স্যার ঠিক আছে। ইসি আর কোনো কথা না বলে কেবিনের ভিতর চলে যায়। গিয়ে দেখে ডক্টর আদিকে চেক করছে। ইসিকে ভিতরে ঢুকতে দেখে ডাক্তার বললেন, ম্যাম আসুন আসুন। আগে আদি কেমন আছে এখন ডক্টর? থেকে ভালো। ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে, তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই সারা অনেকটা সেরে উঠবেন। থ্যাংক ইউ ডক্টর। দ্যাটস মাই ডিউটি ম্যাম। ইসি মুচকি হাসি দিয়ে বেডের দিকে চলে যায়। আমি এখন আসি। ওকে। আপনি আছেন এখন এখানে? ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়। নিজে নিজে জেগে উঠবে উনি।
আর না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা আর কোনো ভুল হবে না। ওকে ম্যাম। বলে ডাক্তার বেরিয়ে যান। ইসি আদিবের কাছে গিয়ে টুলে বসে পড়ে, মাথায় হাত বুলাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদির দিকে। আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে জানি না আমি আর কোনো দিন জানতে পারতাম কিনা যে তুই আমার হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল জানিস তো, সারা জীবন না হয় তোকে খুঁজেই বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখতে আমার একটুও ভালো লাগছে না, বিশ্বাস কর। খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আদি, তুই ওঠ না প্লিজ। দেখ, কেসটা এখনো আমরা শেষ করতে পারিনি, অথচ বোকা আমি সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল কালপ্রিটকে, কিন্তু এখনো পারলাম না শেষ করতে। আদি ওঠ না প্লিজ, আমরা একসাথে কাজ করব, একসঙ্গে আসামিকে ধরবো। ইসি একাই পাগলের মতো বকতে থাকে এসব। এদিকে রাফসানের কথামতো প্ল্যান সাজিয়ে নেয় মিস্টার চৌধুরী। ছেলে যা বলেছেন তাই তিনি করেছেন, কিন্তু তবুও তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাফসান, এখনো সময় আছে, বলছি তুমি আমেরিকা চলে যাও, এদিকটা আমি দেখে নেব। ও ড্যাড, কাম অন, আমি যা করেছি করতে দাও। আদিকে নিজের হাতে শেষ না করতে পারলে আমি কোনোদিন শান্তি পাবো না। মম প্লিজ, আমার কাছে বাধা দিও না। আজই হবে আদিবাল ইয়াসানের জীবনের শেষ রাত। ওরা দুজনে রাফসানের দিকে হতাশা নিয়ে তাকিয়ে থাকে। রাফসান পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন দিতে দিতে বাসা থেকে বেরিয়ে যায়। ইসি আদির পাশেই বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। হ্যালো, কে বলছেন? ফোনটা কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে এসে রাতুলকে পায় না। আর তাই সে একজন নার্সকে জিজ্ঞেস করে, রাতুল কোথায়? নার্স মহিলাটি জানায় রাতুল নাকি। ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি, উনি যেন স্যারের খেয়াল রাখে। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ আগে রাতুলের ফোনে কারো কল চলে আসায় সে ইসিকে কিছু বলার সময় পায়নি। ফোন কানে নিয়েই ছুটে বেরিয়ে যায়। হাসপাতালে এখন কেউ নেই, আদি একা শুয়ে আছে বেডে। কি হবে? দুকে যেখানে যেতে বলা হয় রাতুল কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সেইখানে, কিন্তু এখানে কেউ নেই, খালি নিস্তব্ধ জায়গা। রাতুল অবাক হয়ে যায়। সে পকেটে থেকে ফোন বের করে ফোন আসা নাম্বারে ট্রাই করতে থাকে, নাম্বার বন্ধ। সে পড়ে যায় মহা চিন্তায়। হঠাৎ মনে পড়ে তার হাসপাতালের কথা। সর্বনাশ স্যার। রাতুল ইতিমধ্যে বুঝতে পারে যে এটা কারো চাল। ওকে হাসপাতাল থেকে বের করার জন্য রাতুল ফোনটা নিয়ে কাককে ফোন করতে যাবে, তার আগে মাথায় ভারী কিছু আঘাত অনুভব করে নিচে পড়ে যায়। এদিকে সুজন আদির খোঁজ করার জন্য রাতুলকে ফোন দেয়। একবার রিং হওয়ার পর ফোন অফ দেখায়। বারবার ট্রাই করার পরেও পায় না। সুজনকে চিন্তিত দেখে রাতুল ফোন তুলছে না, টেনশন হচ্ছে খুব। কি ব্যাপার স্যার, চিনতে মনে হচ্ছে আপনাকে? স্যার ঈশিতা জামানকে একটা কল করে দেখুন না। কিছুক্ষণ আগে রাতুলের সাথে কথা হয় ওর। ও জানায় উনি নাকি গেছেন হাসপাতালে। গড, আমি ট্রাই করে দেখি। সুজন অনেকবার ইসিকে ট্রাই করে, কিন্তু কোনো কাজ হয় না। এবার বিরক্তি আর চিন্তার ছাপ ফুটে ওঠে সুজনের মুখে। কি ব্যাপার স্যার? ইশিতার ফোনও একই অবস্থা। মানে? আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। নীরব, অগ্নি, তোমরাই দেখতে দেখো, আমরা আসছি। লেটস গো। দুজনে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। ইন দ্য হসপিটাল। আদি এখনো একাই। নার্স মহিলাটি কাউকে ইশারায় ভিতরে আসতে বলে। সেই লোকটি ভিতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে দেয়। এদিকে সুজন আর আয়াস দুজনেই বাইক নিয়ে হাসপাতালের দিকে আসছে। বেশ অনেকক্ষণ পরই তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে এসে কাউকে দেখতে পায় না কেবিনের বাইরে, তাই তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায় দুজন। আর ভিতরে যা দেখে দুজনই অবাক হয়ে যায়। কিছুক্ষণ অবাক থেকে মুহূর্তেই ছুটে যায় আর আদিকে ধরে বেডে তুলে শোয়ায়। ডক্টর, ডক্টর। সুজনের চিৎকারে ডাক্তার দৌড়ে এসে কেবিনে ঢুকলে আর ডাক্তার এর কলার চেপে ধরে। কোথায় থাকেন আপনারা? সরি স্যার। হোয়াট সরি? আপনারা ভাবতে পারছেন
কি হতে পারতো যদি আমরা সময়ে বুঝতে না পারতাম? প্লিজ আমাকে একটু দেখতে দিন। বলেই ডাক্তার এগিয়ে যায় আর দুজন নার্স এসে ডাক্তারকে সাহায্য করে আদিকে ঠিক করে শোয়ানোর পর। সুজন শান্ত হ। অনেকটা হাঁপাতে হাঁপাতে কথাটা বলে আদি। নিজে নিজে আবার উঠে বসার চেষ্টা করতে থাকে সে। প্লিজ স্যার, উঠবেন না। ডাক্তারের কথা শুনে আশ আবারও রেগে যায় ডাক্তারের উপর। তো দায়িত্বজ্ঞানহীন কেন আপনারা? আমি আপনাদের বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। কথাটা বলে সে সুজনের দিকে তাকায়। সুজন হ্যাঁ সূচক সম্মতি জানালে পকেট থেকে আশ ফোন বের করতে যাবে, তখনই হাত ধরে ফেলেন ডাক্তার সাহেব। স্যার, এমন কিছু করবেন না। করবেন না মানে? আজকে আপনাদের দায়িত্বহীনতার জন্য কি হতে পারতো বুঝতে পারছেন? প্লিজ স্যার, আমি একদম চুপ। আপনার কোনো বাহানা আমি শুনতে চাই না। থাম সুজন, আয়াস শান্ত হও। কি বলছেন স্যার? সিন ক্রিয়েট করো না, আমার কিছু হয়নি। হতে পারতো। আদি এইভাবে অনেকক্ষণ ধরে সুজন আর আয়াসকে বুঝিয়ে শান্ত করে। কে এসেছিল ভেতরে? চিনতে পারিনি। আমার চোখ মেলতে দেখতে পাই আমাকে আক্রমণ করতে আসছিল। অনেক ধস্তাধস্তির পর হঠাৎ না পেরে পালিয়ে যায়। ধস্তাধস্তি মানে? সুজন অবাক হয়ে উঠে ডাক্তারের সামনে চলে আসে। ধস্তাধস্তি মানে কি? এখানে এত সব কাণ্ড হয়ে যাচ্ছে আর আপনারা কিছুই টের পাননি? স্যার, আমি তো এখানে একজন নার্সের দায়িত্ব ছিলেন। কোথায় সে? তারপর পুরো হাসপাতালে সে নার্সকে খুঁজে পাওয়া যায় না। বাদ দে, নার্স পালিয়ে গেছে। এর মধ্যেই হাসপাতালের বাড়ির লোক পৌঁছে যায়। সবার বেশ উত্তেজিত। ডাক্তারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন ভাইয়া। সুজন ভাইয়াকে গিয়ে বলেন কিছু না বলার জন্য, কারণ আদি বারণ করেছে। আদি সবাইকে দেখে অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই, সবাই সবটা জেনে গেছে। আদি বোকার মতো তাকিয়ে থাকে সবার দিকে, কিন্তু কেউ কিছু বলে না আর আদিও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। বাবা কিছু বলতে যাবেন তার আগেই সুজন বলে, রাতুল এবং ঈশিতার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সুজন কথাটা আজকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সে খেয়াল করে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে? তেমন কিছু না। দেখ, মিথ্যে বলিস না। স্যার প্লিজ উত্তর দিতে হবে না, আমি বলছি কোথায়। আয়াস আদিকে সবটা খুলে বলে। কি বলছো কি তোমরা? দুজন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না আর তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনেও করছো না? তুই তো এতদিন সুস্থ ছিলে না। আদি কিছু না বলে হাতের সালাইন অন্যান্য মেশিন খুলে উঠে দাঁড়ায়। আদি, কি করছিস কি তুই বাবা? প্লিজ, আমাকে যেতে হবে। ভাই কোথায় যাবি তুই? তুই তো ঠিক মতো দাঁড়াতেই পারছিস না। এর মধ্যেই আদির মা আর নিশি দুজনেই ভেতরে ঢোকে। ওরা আসেনি আগে। কি ব্যাপার? আদি কোথায় যাচ্ছিস বাবা? এখন সময় নেই, আমি আসছি। আদি ভালোভাবে বুঝতে পারছে সবার সাথে এখন ভালো করে কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর তাই এমন ব্যবহার করে বেরিয়ে গেছে। সবাই অবাক হয়ে ওর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুজন আর আয়াস দুজনেই পেছনে দৌড়ে বেরিয়ে যায়। আদি, কোথায় যাবি তুই? ওদের খুঁজতে যাব। ভাই খুঁজবো স্যার। ওদের ফোন ট্র্যাক করতে থাক। আমি কন্ট্রোল রুমে ফোন করছি বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। এর মধ্যে সুজনের ফোনে ফোন চলে আসে। হ্যালো, ওকে তুমি যাও, আমরা আসছি। কে ছিল? নীরব। কি হয়েছে স্যার? সব হয়ে গেছে, এখন শুধু সব প্রমাণ প্রশাসনের কাছে সাবমিট করতে হবে। গুড জব। তবে আমাদের এখনো এয়ারপোর্টে পৌঁছতে হবে। কেন? বলছি। তারপর সুজন আদির হাসপাতালে অজ্ঞান অবস্থায় থাকাকালে সব ঘটনা খুলে বলে। আচ্ছা, আয়াস কিছু পেলে? স্যার, রাতুলের ফোনের লাস্ট ওয়ান ছিল মিরপুরের পাশে একটা নির্জন এলাকায়। ইসি? স্যার, ওনারা এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি বলছো? জি স্যার, ওনার ফোন লাস্ট দেখা গেলে হাসপাতালে। কি করব এখন? ওকে কোথায় পাবো? চিন্তা করিস না, একটা উপায় পেয়ে যাব। কোথায় চলে গেল?
আদি গাড়ির ভেতরের মাথায় হাত দিয়ে নুয়ে বসে থাকে। এদিকে চৌধুরী সাহেব প্রস্তুতি নিয়ে নিয়েছেন দেশের বাইরে যাওয়ার। রাফসান, হ্যাঁ এখন তো চল, না হলে আর রক্ষে থাকবে না। আমি যাব না। ওই আদেপাল ইহসানকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওদের কথার মাঝখানে একটা লোক ভিতরে ঢুকে আসে। কি? রাফসান, এখনই আমাদের বেরোতে হবে, ফার্স্ট। হোয়াট? হতে পারে না, আদেব কিছুতেই ঠিক হতে পারে না। বলছো কি তুমি? মানে? ডোন্ট ওয়ারি ড্যাড, আমাদেরকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হবে ওরা। ওয়েট অ্যান্ড ওয়াচ। হাঁপাতে হাঁপাতে সে কথাটি বলে। রাফসান লোকটির কথা শুনে গিয়ে ওর কলার চেপে ধরে। রাফসানের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি চৌধুরী সাহেব। তিনি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকেন। ড্যাড, লেটস গো। এয়ারপোর্ট এখন সুরক্ষিত, কি করে যাব আমরা? চলো তো। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এইদিকে আদিরা তিনজন মাঝপথে ওদের গাড়ি থামিয়ে দেয়। যদিও গাড়িটি থামানো হয় আদির ইশারায়। কি ব্যাপার, এখানে গাড়ি থামালে কেন? তোরা এয়ারপোর্টে চলে যা। মানে? তো কথা বলিস না, তোরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে যা। বলে ওদের গাড়ি থেকে নামিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। ওরা দুজন হাবলার মতো তাকিয়ে থাকে রাস্তার মাঝখানে। চোখের পলকে আদির গাড়িটি উধাও হয়ে যায়। সুজন একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুজন পৌঁছে দেখে আগে থেকেই ওখানে নীরব এবং পুলিশের বেশ কিছু অফিসার সহ আরো অনেক সদস্য রয়েছে। কি অবস্থা? স্যার, সব কিছু এখনো কন্ট্রোলে আছে আমাদের। ওরা এখনো আসেনি? নো স্যার। ও স্যার, আদিব স্যারের কি খবর? আদি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? স্যার তো অসুস্থ। কি বলছেন স্যার? আপনি কোথায় যাবেন স্যার? সুজন ওদের ঘটনা খুলে বলেন। স্যার, আমার মারাত্মক টেনশন হচ্ছে ওদের জন্য। আর এখন আদিব স্যার নিজেও আবার কি করে গেলেন? আমি আটকানোর চেষ্টা করেছি। আমার উচিত ছিল কিছু না। নো, আদির উপর আমার ভরসা আছে। ও ঠিক কিছু একটা বুঝতে পেরেছে আর তাই এইভাবে ছুটে গেছে। কিন্তু স্যার, তবুও চিন্তা করো না। আদি যখন এত বড় একটা রিস্ক নিয়ে সফল হয়েছে, এবারও কিছু হবে না ইনশাআল্লাহ। ঠিক বলেছেন স্যার। ওদের কথার মাঝখানেই কেউ ওদের ডাকে আর সবাই দৌড়ে কন্ট্রোল রুমের দিকে চলে যায়। আসছে স্যার। ওদের এখানেই আটক করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওদের কিন্তু নিজেদের ফ্লাইট আছে, যে কোনো সময় আমাদের ফাঁকি দিতে পারে। কিছুক্ষণের মধ্যেই চৌধুরীরা এয়ারপোর্টে পৌঁছে যায় আর তখনই ঘিরে ধরে চারদিক থেকে পুলিশ এবং আর্মিরা। কেউ গেম ওভার স্যার, হু আর ইউ? সেটা পরেই টের পাবেন। ওয়েট অফিসার, রাফসানের কথা শুনে চমকে যায় সবাই। প্লিজ ওয়েট জাস্ট এ সেকেন্ড। কথাটা বলে পকেট থেকে কিছু একটা বের করে দেখায়, যা দেখে সবাই আতঙ্কে আটকে ওঠে। স্যার, এখন কি করব আমরা? হেই অফিসার, হারি আপ। সুজন শুধু চোখটা পাকিয়ে তাকায় রাফসানের দিকে। মধ্যে এয়ারপোর্টের ভেতর কারো প্রবেশ ঘটে, যা দেখে একজন ছাড়া বাকি সবাই অবাকের চরম সীমায় গিয়ে হোঁচট খায়। কারো উপস্থিতি লক্ষ্য করে সবাই সেই দিকে তাকায়। আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে একমাত্র সুজন ছাড়া সবাই অবাক হয়, কারণ কেউ ভাবতে পারেনি এমন কিছু হতে পারে বলে।